রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। যেভাবে ঘটনাটি কানেক্ট করা হচ্ছে সেভাবে পড়ছি। জাদুবিদ্যা তো সম্পর্কে আমরা সবাই কম বেশি ধারণা রাখি। এই জাদুবিদ্যা কেউ শিখে শখের বসে, আবার কেউ শিখে কারো উপকার বা অপকার করবার জন্য। আমার ঘটনা এই জাদুবিদ্যা নিয়ে। আমাদের গ্রামে এক চাচা ছিল, খুব ভালো জাদু জানত। তিনি নাকি জাদুর মাধ্যমে অনেক কিছু করতে পারতেন। আমার চাচুর সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। কথায় আছে, সঙ্গ ধসে দোহা নাকি ভাসে। তেমনি আমার চাচু একদিন ইচ্ছে হলো উনি জাদুবিদ্যা শিখবেন। চাচু প্রতিদিন অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে শিখতে যেত। প্রতিদিন রুটিন ছিল আমার চাচুর। এভাবে 5 মাস শিখার পর চাচু জাদুবিদ্যা বেশ ভালোভাবে আয়ত্ত করে ফেললেন। আমাদের বাসায় আলাদা একটা ছোট্ট ঘর বানালেন। ঘরটা ছিল চাটাইয়ের। সেখানে চাচু জাদুবিদ্যা সম্পর্কে আরো বেশি ক্ষমতা লাভের আশায় তপস্যা করলেন। সেই ঘরে চাচুর অনুপস্থিতিতে ঘরের লাইটটা আপনা আপনি জ্বলে উঠত। আমি বেশ কয়েকবার এই বিষয়টি খেয়াল করেছি। বাসায় অন্যদের জানানোর পরেও আমার কথা কেউ বিশ্বাসই করেনি। চাচু অনেক রাত পর্যন্ত এইগুলো নিয়েই পড়ে থাকতো। কখনো কবরস্থান বা কখনো জমির মাঝখানে একা একা বসে এইগুলো নিয়েই তপস্যা করতেন কিছু হাসিল করবার জন্য। চাচুর এসব কাজের জন্য আমরা বাসার কেউ ঠিক মতো রাতে ঘুমাতে পারতাম না। কারণ আমরা যখন সবাই ঘুমিয়ে যেতাম তখন টিনের উপরে আচমকা ভারী কিছু পড়ার শব্দ পাওয়া যেত, বা কখনো কারো হাঁটার শব্দ। এভাবেই চলতে থাকলো। 1 থেকে 2 দিন নয়, প্রায় মাস খানিক ধরে এমন পরিস্থিতি সেখানে আমরা বাড়ির সবাই, পরিবারের সবাই খুব টেনশনে পড়ে গেলেন। আমার চাচুকে আমার বাবা, দাদি, বড় আপ্পু সবাই বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কোনো কথা শুনলেন না তিনি। বেশ কয়েকবার এইগুলো নিয়ে ঝামেলাও হয়েছে বাসায়। এগুলো ঘটার বেশ কয়েকদিন পরে ঘটল আসল ঘটনা, যার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। এর প্রভাব গিয়ে পড়লো আমার চাচাতো বোনের উপরে। সেদিনের কথা আমি কখনো বলতে পারিনি। সেদিন আমার চাচাতো বোনের জ্বর এসেছিল গায়ে। জ্বর প্রচন্ড ছিল। আমরা সবাই রাতে ঘরের মেঝেতে বসে চা খেতে খেতে গল্প করছিলাম, আর আমার বোন বিছানায় শুয়েছিল। একসময় অবচেতন মনে তার দিকে চোখ যেতে দেখলাম কেমন যেন অদ্ভুত আচরণ করছে সে। তার চোখ দুটো যেন রক্তের মতো লাল। আমি ভাবলাম জ্বরের কারণে হয়তো এমন হয়েছে। আমি উঠে শুধু যাব, এমন সময় সবার চোখের সামনে ঘটল এক ভয়াবহ ঘটনা। সে বিছানা ছেড়ে লাফ দিয়ে চিৎকার করতে করতে দৌড়ে দরজা দিয়ে বের হয়ে মেইন গেটের দিকে যাচ্ছিল। তবে মেইন গেট অতিক্রম করার আগে পরিবারের বড় সদস্যরা তাকে টেনে ধরে ফেললেন। সে সময় কেমন যেন তার শরীরের দানবীয় শক্তি পরিলক্ষিত করা যাচ্ছিল। পরিবারের সবাই মিলে রীতিমতো কেউ কেউ যেন তাকে আটকে রাখতে চাচ্ছিল না। সে ছুটতে ছুটতে বাইরের দিকে যাচ্ছিল। দাদি কিছুটা বুঝতে পেরে দোয়া দরুদ পড়তে থাকে, সাথে সেসব পড়ে পানি ফুঁক দেয় এবং তার গায়ে ছিটা দিতে লাগলে সে দাদির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। আমাদের সেদিনকার পরিস্থিতি লিখে প্রকাশ করা যাবে না। যাই হোক, সেদিন আব্বু চাচু কেউ বাসায় ছিলেন না। আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমাদের কান্না আর কথার শব্দে গ্রামের মানুষরা ছুটে আসতে শুরু করলেন। একসময় তাকে দেখতে আসা মানুষে আমাদের বাসায় কিনারায় কিনারায় যেন ভরে গেল। তখনও সে স্বাভাবিক হয়নি। এর কিছুক্ষণ পর আব্বু আসলেন। আব্বুকে আমি কাঁদতে কাঁদতে যেয়ে ঘটনার বিস্তারিত জানাই। এরপর তিনি গ্রামের সেই চাচাকে ডেকে নিয়ে আসলেন, যার থেকে আমার চাচা জাদুবিদ্যা শিখতেন। চাচা আসতে আমার বোন এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগলো, তুই আসছিস? তোর সঙ্গী কই? ওকে ডাক।
ওর সাথে কথা আছে। এই বলেও আমার চাচাকে বোঝানো হয়েছে। এরপর চাচাকে ফোনে ডাকা হলো, তিনি আসলেন। তখন আবারও গ্রামের চাচা বোনকে জিজ্ঞেস করতে লাগলেন, কেন ধরেছিস, কি ক্ষতি করেছে তোর, সত্যি করে বল। আমি একে মেয়ের মতো ভালোবাসি, একে আমি নিয়ে যেতে এসেছি। না না, তোকে ছেড়ে চলে যা, আমি ওকে কখনো ছেড়ে যাব না, এর সঙ্গে আমি সারা জীবন থাকবো। এরপর কিছু রিচুয়াল করার পর জিন কিংবা আত্মাটা চলে গেল। যাবার সময় বোনের জ্ঞান ছিল না। জ্ঞান ফিরলে তাকে কিছু জিজ্ঞেস করা হলে সে জানায় তার নাকি কিছুই বলেনি, সে স্বাভাবিক ছিল। আমরাও আর কিছুই বুঝতে দেইনি। এরপর সবাই মিলে চলে যেতে যেতে মধ্যরাত। তখন বাড়ির সদস্যরা খাবার শেষ করার পর যখন যে যার মতো রুম ঘুমাতে যাব, তখনই ঘটল ঘটনার দ্বিতীয় পর্ব। ঘরের প্রতিটি জিনিস মনে হচ্ছিল অদৃশ্য কেউ ভেঙে ফেলেছে। আসবাবপত্রের স্থান পরিবর্তন করেছে, নিজে নিজেই এক স্থান থেকে অন্য স্থান সহ যেন শূন্যে ভাসছিল মাঝে মাঝে, কোনোভাবেই যেন থামছে না। হ্যালুসিনেশন কিংবা দেখার ভুল হলেও একজনের হতে পারে, সবার সাথে তো হবার কোনো সুযোগ ছিল না। এরপর আমরা আমাদের ঘর থেকে বেরিয়ে অন্য বাড়িতে আশ্রয় নিলাম। তবে একটু আগের ঘটে যাওয়া ঘটনার জন্য কেউ ঘুমাতে পারেনি। এই ঘটনার পর চাচু জাদুবিদ্যা চর্চা বাদ দিয়ে দিলেন সম্পূর্ণভাবে। তবে এই জিনিসটা এখনো আমার বোনের পিছু ছাড়েনি। জানি না ভবিষ্যতে কি হবে, কি অপেক্ষা করছে আমাদের জন্য। এভাবে আমাদের দিন কাটতে লাগলো। পরিবারের শান্তিতে সুন্দরভাবে দিন কাটছিল আমাদের। তবে মাঝে মধ্যে বোনের অদ্ভুত আচরণে আমরা কিছুটা বিচলিত ছিলাম। অদ্ভুত বলতে ভয়ঙ্কর। সেসবের জন্য অবশ্য ধর্মীয় রিচুয়ালস আর চিকিৎসা করা হয়েছিল এক কবিরাজের মাধ্যমে। যদিও তাদের সাময়িক কাজ হলেও সেটা পরিপূর্ণ কাজ করতো না। আমরা বোনের এক অদ্ভুত আচরণে খুব একটা পাত্তা দিইনি তখন। এভাবেই দিন কাটছিল। 2014-তে আবারও আমাদের জীবনে নেমে আসে সে অমাবস্যার অন্ধকার, যেমনটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। তার সাথে পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো আবারও পুনরাবৃত্তি ঘটতে শুরু করলো। জাদুবিদ্যা ছেড়ে দেওয়ার পরে কেন আবার ওইসবের উপক্রম, প্রশ্নটা পরিবারের। শেষবার অশরীরী ছেড়ে যাওয়ার সময় বলেছিল সে আবারও ফিরে আসবে। তবে কি তারই আগমন? বোন মাঝে মাঝে ঘুমের ঘরে বাইরে বেরিয়ে যেত, কখনো বা আবারও পাগলের মতো করে চিৎকার করত এবং ঘরের কোনো এক কোণে একা একাই নিজে নিজে কথা বলতো। আমরা তাকে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিত না, শুধু রাগে চোখে আমাদের দিকে তাকিয়ে উল্টো প্রশ্ন করত, দেখতে পাচ্ছিস না আমি কার সাথে কথা বলি? পরিবারের সবাই একদিন বিকেলে বাইরে আড্ডা দিচ্ছিলাম। পরিবারের আলোচনা আর গল্পের সময়টা ভালোই কাটছিল। তবে এর মধ্যেই ঘটলো এক ভয়ঙ্কর কাণ্ড, যা আমার পরিবারে আজও ভুলতে পারেনি। হঠাৎ তখন আমার বোন হাত পা কেমন যেন বেঁকে যেতে শুরু করলো। চোখ দুটো রক্ত জমাট বেঁধে গেলে যেমন ভয়ঙ্কর লাল বর্ণ হয়, ঠিক সেরকম লাগছিল, যেন আগ্নেয়গিরির শিখা চলছে মণিকোঠায়। আবারও ছুটতে শুরু করেছিল। থামিয়ে রাখছিলাম আমরা। সে সময় ওর মুখে একটাই কথা, যেতে দাও, নয়তো সারা জীবনের জন্য হারাবা। পরিবারে এসব দেখে মুহূর্তেই ভার আক্রান্ত হয়ে গেল। আমরা কেউ তার হাত, কেউ পা সোজা করার চেষ্টা করলাম, কোনোভাবেই যেন হচ্ছিল না। ওর শরীরে যেন অমানবিক শক্তি চলে এসেছিল, বারবার আমাদের সবাইকে ছিটকে ফেলে দিচ্ছিল। বাঁকা হাত পা নিয়ে কেমন যেন অদ্ভুত চিৎকার করতে করতে ছুটে যাচ্ছিল বাইরের দিকে, উদ্দেশ্য অজানা। সেই সন্ধ্যায় আমরাও তার পিছু পিছু ছুটছিলাম, তবে নাগাল পাচ্ছি না তার। সে ভয়াবহ ঘটনার সাক্ষী পুরো গ্রাম। একটা সময় গ্রামের শেষ প্রান্তের নদীর ধারে থাকা মন্দিরের পাশে যে বসে পড়ল সে, এবং আমার বোনের ভেতর থেকে সে অশরীরী বলছিল, আমি বলেছিলাম একে নিয়ে যেতে, আমি ফিরে আসবো। চলে এলাম। আমার মেয়ের মতো ভালোবাসে একে, যত্ন করে আঁকলে রাখবো আমি। সে সময় মন্দিরের দেখাশোনা করা পুরোহিত মশাই আরো 6 জন কবিরাজ নিয়ে আসলেন। রাতে তারা বোনকে কোল করে নিয়ে বসলো, শব্দ করে পড়তে থাকলো কিসব যেন মন্ত্র। কথা বলতে শুরু করে বোনের ভিতরে থাকা সে অশরীরের সাথে। বিভিন্ন ভাবে বোঝাতে শুরু করলো সে অশরীরীকে, তুই নাকি তুই খুব ভালোবাসিস, তার এত কষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস না? হে মেয়ে তো অনেক কষ্ট দিচ্ছিস কেন বলতো? হাত পা বেঁকে গেছে, দেখতে পাচ্ছিস না?
এইসব কথা বলার পরে একটা পর্যায়ে অশরীরী তান্ত্রিক পুরোহিতের কথা না মানলে একটা পর্যায়ে তারা কিছু পানি ছিটাতে শুরু করলো বোনের শরীরের উপরে। বোন কেমন যেন ছটফট করছিল। ফুটন্ত তেল ছিটাতে যেমন মানুষের অনুভূতি হয় ঠিক তেমন হচ্ছিল। এক সময় বোন অজ্ঞান হয়ে যায়, সে পরে মাটিতে। তারপর সেই 6 জন কবিরাজ আর সাথে পুরোহিত বিনা রীতিমতো শরীরের পন্থের তাবিজ বানিয়ে গলায় পরিয়ে দেয়। আমাদেরকে বলে দেয় যেন তাবিজটা সবসময় পরিয়ে রাখি, ভুলে যেন না খুলি, আর যেন তাকে সবসময় চোখে চোখে রাখি। তারপর আমার বোনকে বাসায় নিয়ে আসা হলো। জ্ঞান ফেরানোর পর বরাবরের মতোই তার কিছুই মনে নেই। তারপর থেকে 2 মাস আমরা তাকে চোখে রাখি। দিন রাত 24 ঘন্টা যেন এক হয়ে গেছিল আমাদের। কেউই তাকে আমাদের চোখের আড়ালে যেতে দেয়নি। ধীরে ধীরে তার হাত পা আবারও স্বাভাবিক হয়ে যায়। বিশ্বাস অবিশ্বাস আপনাদের একান্ত ব্যাপার, তবে আমি জানাতে চাই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। আমার চাচুর একটা ছোট্ট ভুলের জন্য এত বড় ভয়ঙ্কর মাসুল দিতে হচ্ছে। জানি না ভবিষ্যতে আমাদের জন্য নতুন কি অপেক্ষা করছে। এই ঘটনার নাম জাদুবিদ্যা। লেখক মাহমুদা খাতুন মৌরি। এক কথা বলবো যে সত্যি কথা বলতে আমি যদি বলি, একটা কথা কি যে জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক বা যাই বলেন না কেন, এই যে বিষয়টা, এই বিষয়টা অনেকে বিশ্বাস করেন না। অনেকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি কৌতূহল প্রকাশ করেন, অনেকে এই বিষয়টা নিয়ে অনেক সার্কাজম করেন। বাট বিলিভ মি, এই যে ঘটনাটা আমি কেবল বললাম, এইটা একদম হুবহু একটা ঘটনা আমার নিজের চোখের সামনে ঘটেছিল। মানে ভাবলে কাঁটা দিয়ে ওঠে। অসম্ভব রকম ভালো একটা স্টোরি আমার কাছে মনে হয়েছে আমি আপনাদেরকে উপহার দিতে পেরেছি। বিকজ ঠিক সিমিলার স্টোরি আমি 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 মানে খুব কাছ থেকে দেখেছি ঘটতে। সো এই জন্য আমি খুব মন থেকে বিশ্বাস করি বিষয়টা। অসম্ভব ভালো একটা স্টোরি। অ্যান্ড আই বিলিভ এরকম সত্য ঘটনা যদি আপনাদের কাছেও থাকে, আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন ভৌতিকদুনিয়া@gmail.com, ঠিক এই ইমেলে পাঠিয়ে দিতে পারেন। ডেফিনেটলি অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক হতে হবে। কোথাও প্রচার হয়েছে এমন কোনো ঘটনা দয়া করে পাঠাবেন না। সো এই হচ্ছে বিষয়। আমি বিলিভ করি যে আপনাদের কাছে ভালো লাগছে আমাদের ভৌতিক দুনিয়ার এই আয়োজন। ভালো লাগলে ডেফিনেটলি কমেন্ট করবেন। এনিওয়েজ, চলে যাচ্ছে আমরা পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। চলে যায় ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। মাইগ্রেনের প্রচন্ড ব্যথায় আমার অবস্থা প্রায় মৃতপ্রায়। তখন ডাক্তার রেফারেন্স জায়গা হলো অন্য এক শহরের নাম করা এক হাসপাতালে। জায়গা হলো কেবিন নাম্বার 17-তে। রুমটা সারাদিন অনেক মানুষের কোলাহলে পূর্ণ থাকলেও রাত্রিবেলা থাকে পোকাদের দখলে। দিন গড়িয়ে রাত হলো। আমার সাথে আম্মুর ছোট বোন রিয়া সবাই ছিল। আমার কেবিনটা ভবনের একদম শেষ দিকের কোনায়। রাতের অর্ধেক হলেও আমি ঘুমাতে পারছি না। মাঝে মাঝে প্রচন্ড ব্যথায় কেঁপে উঠেছি বারবার। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। অন্যরা ঘুমোচ্ছে। আমি আম্মুকে ডাকতে চেষ্টা করলাম, তবে আমার ক্লান্ত আওয়াজ একটু দূরের খানে বেড়ে থাকা আম্মু অব্দি পৌঁছায় না। রিয়াকে খুঁজছি, আশেপাশে নেই, হয়তো বা ওয়াশরুমে গেছে। ওদিক থেকে শব্দ আসছে। দরজায় লোকটা নক করেই যাচ্ছে, যেন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করবে। নিজের সাথে যুদ্ধ করে যেন নিজেকে টেনে তুললাম বেড থেকে। জয়ী হয়েছে যুদ্ধে। এক রাশ সফলতার আনন্দ নিয়ে দরজা খুললাম, তবে কেউ নেই আশেপাশে। যতদূর চোখ যায় ডাকাডাকি করলাম, কে কে ছিলেন এখানে? না, কেউ এলেন না। তবে দূরের লাইটটা ব্লিঙ্ক করছে। ভাবছিলাম ভুল করে হয়তোবা হলিউডের হরর সিনেমাগুলো শুটিং সেটে এসে পড়েছি। এসব ভেবে কিছুটা রোমাঞ্চিত হচ্ছে বটে। তবে যখন দেখলাম আসলেই দূর থেকে একটা ছায়া সরে গেল, তখন মুহূর্তে আমার শরীরের ঘাম ঝরে গেল। ফিরে আসলাম নিজের পেটে। নিজেকে জোর করে চোখ বন্ধ করিয়ে রাখলাম। জানি না কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙলো মায়ের ডাকে। নার্স ওষুধ দিয়ে গেছেন, খেতে হবে। কথা রেখে খেয়ে আবারও ঘুমিয়ে গেলাম। একইভাবে কাটলো আমার আরো 2টি রাত। তৃতীয়বার ছায়াটাকে আরো কাছ থেকে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। চোখের সামনে নিজের রুমের কোনায় অমরনাথ পাথরের ছায়া দেখলে কার না ভয় লাগে বলুন? রিয়াকে এ ব্যাপারে জানানোর পর সে বলে আমার ওষুধের সাইড এফেক্টের জন্য হয়তোবা ডিলিউশন দেখছি, যার বাস্তবের কোনো অস্তিত্ব নেই। রিয়ার কথা তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করতে পারলেও বিপত্তি ঘটতে পারে। সেই রাতে আবারও দেখতে পেলাম সে ছায়াটাকে একদম আমার কাছে, যেন বড়জোর 2 গজ সামনে।
এভাবে কেন যেন প্রতি রাতে একটা নির্দিষ্ট সময় সব দেখতে থাকি আমি। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সামনে একটা কারো ছায়া, লাইট ব্লিঙ্ক আর রক্ত মাখা বেড। হাসপাতালে সুস্থ হতে এসে যেন উল্টো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আমি। হাসপাতালে ষষ্ঠ রাতে হঠাৎ একটু বেশি অসুস্থ হয়ে গেলাম আমি। রাতের নির্দিষ্ট সময় অপেক্ষা করছি সে অদ্ভুতরে কিছু মিনিটের জন্য। অপেক্ষার ফল পেতে শুরু করলাম রাত প্রায় 3টার আশেপাশের সময়। আজ দরজায় নখ পড়েনি, বরং দরজা খুলে গেল আপনা আপনি। ছায়াটাকে আজ স্পষ্ট দেখতে পাচ্ছি। ছায়ার একাংশে লম্বা চুলের মতো প্রতিফলক দেখে বোঝা যাচ্ছিল ওটা মেয়ে মানুষের ছায়া। যার পেছনে আস্ত মানুষটা রক্তজবা কাপড়ের রং পরা মাঝারি করণের মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমার দেখি তার চোখ। পেছনে পেছনে আরো 2জন থেকে 3জন মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। আমার হাত পা মুহূর্তে অবশ হয়ে যাচ্ছে। কথা বলার চেষ্টা করতে পারছি না, নইলে অন্তত মা আর রিয়াকে ডাকতে পারতাম। মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে, নিজে নিজে কিছু একটা নিজের হাত রীতিমতো কেটে রক্ত বের করছে। এরপর পা। মেয়েটা এসব করতে করতে নিজেই চিৎকার করছে। এই অদ্ভুত পরিস্থিতিতে আরো ভয়ঙ্কর ব্যাপার ঘটলো তখনই। মনে হচ্ছিল মেয়েটার প্রতি আঘাতের ব্যথা আমি যেন নিচে পাচ্ছি, নিজের শরীর নিজেই অনুভব করছি। রক্তাক্ত হয়ে গেছে পুরো বেড। আমি শুধু যেসব দেখে যাচ্ছি কিছুই করতে পারছি না, বুঝতেও পারছি না কি হচ্ছে। একটা পর্যায়ে মেয়েটা নিজের বুক চিরে হাত ভেতরে ঢুকিয়ে দিল। মনে হচ্ছে এই বুঝি হৃৎপিণ্ডটা বের করে আমার সামনে এনে বলবে নাও। এসব আর সহ্য করতে না পেরে আমি শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে জ্ঞান হারালাম। পরদিন নিজেকে খুঁজে পেলাম নিজের বেডের ভেতরে। যেন চোখ মেলে দেখি আম্মু কাঁদছে। পরে জানতে পারি আমাকে নাকি সকালবেলা বারান্দায় পাওয়া গেছে। এরপর দ্রুত হাসপাতাল থেকে রিলিজ হয়ে ময়মনসিংহ ফিরে আসি। এই 7 দিন 6 রাতে আমি সুস্থ হয়ে যেতে আরো অসুস্থ হয়ে গেলাম। আর কিছুদিন পর এই হাসপাতালের পূর্বে কর্মরত এক নার্সের সাথে জানতে পারি আমাকে থাকতে দেওয়ার রুমটাতে অনেক বছর আগে এক মেয়ে ভর্তি হয়, যাকে আমার বর্ণনা মতো খুন করে রেখে যায় দুর্বৃত্তরা। অবশ্য খবরটা ছড়ানোর আগে হাসপাতাল কর্তৃক ক্ষমতা আর টাকার জোরে ধামাচাপা দিয়ে দেয়। বাসায় এসেও সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা ভেবে আমি যেন বহু রাত ঘুমাতে পারিনি। নিজের নিরাপত্তার কথা ভেবে হুজুর থেকে বিভিন্ন তাবিজ আমল দেওয়া হয়েছে, তবে সেই ভয়টা আমাকে আজও তাড়া করে বেড়ায়। এই ছিল গল্প। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই গল্পের নাম 6 রাত। গল্পটা আসলে অদ্ভুত ছিল। আসলে একটু ভেবে দেখুন তো, আপনি একটা হাসপাতালে ভর্তি হয়েছেন, আর এরপর আপনার সাথে প্রতিটা রাত এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় কাটছে। অদ্ভুত ঘটনাটা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে বা যেভাবে কালেক্ট করা হয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। সেলিনার নবজাতক শিশুটি মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার 2 ঘন্টার পরপরই। ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে শিশু। চোখ ফুটে পৃথিবীর আলো দেখার আগেই সে চোখ বন্ধ হয়ে গেছে চিরদিনের জন্য। গ্রামের কবরস্থানে নতুন কবর খুঁড়েছে শহীদ চাচা। বয়স 60-এর আশপাশে হবে। দেখতে মনে হয় তাকড়া জোয়ান। গ্রামের মৃতদের জন্য কবর খোঁড়ার দায়িত্বটা যেন তাদের বংশানুক্রমিক। তার দাদা বেঁচে থাকতে তিনিও এই কাজ করতেন। তারপর তার বাবা, এখন তিনি। কবর খোঁড়ার ব্যাপারটা নিশ্চয়ই কোনো আনন্দের ব্যাপার নয়, রীতিমতো ভয়ে আতঙ্কের ব্যাপার। তবুও রাত 1টা হোক কিংবা ভোর 4টা হোক, শহীদ চাচার যখনই ডাক পড়ে তিনি প্রবল আন্তরিকতায় নিজের কাজ করে ফেলেন। চাচা, এই কাজ আর কতদিন করবেন? ভয় ডর লাগে না? ভয় ডর কিসে মিয়া? আল্লাহ জান দিছে, আর মালিকতা আল্লাহ। এইটা আমার বাপ দাদা করতেন। এই কাজ যতদিন পারি চালায় যাবো, এটা আমার দায়িত্ব। আল্লাহ নিজে আমার সংকেত পাঠান, তাহলে হুট করে মাছ পৈথা এই কাম আমি কেমনে সাইরে দেবো বলো তো? কেমনে চাচা? কিসের সংকেত পান? স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ইঙ্গিত দিয়া তিনি আমাকে বোঝায় দেন গ্রামে আরো অনেক জনের সময় হয়েছে তার কাছে ফিরে যাওয়ার। এই ইঙ্গিত কিসের জন্য? আমার জন্য, যাতে আমি আমার কাজের জন্য প্রস্তুত থাকিতে পারি। আমার বাপ দাদায় এই ইঙ্গিত পাইতো, তারও মরণের আগ পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করে তারপর মরছে, আমিও যাবো। চলে গেল অনেকগুলো দিন। বর্ষাকাল। দিন দুপুর
দুপুর, হুটহাট বৃষ্টি। সিনিয়র মেয়ে সায়রার জানাজার পড়ার সময় এমন এক পশলা ভারী বৃষ্টিপাত হলো যে সবগুলো মানুষ ভিজে জবজবে হয়ে গেল। সেই বৃষ্টিতে শহীদ চাচার প্রচন্ড জ্বর এলো। 1 সপ্তাহ ধরে বিছানায় পড়ে আছে। 2 দিন আগেও যে মানুষটাকে দেখে বয়স অনুমান করা কঠিন হতো, হুট করে মনে হয় তার বয়স 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। আষাঢ়ের রাত, টিনের চালে বকুর পড়ে রীতিমতো গোটা গোটা বৃষ্টির ফোঁটা এক অলৌকিক স্পন্দন তৈরি করে। আকাশ থেকে সাদা সাদা নুড়ি ছিলাও যেন পড়ছে, দেখতে ইচ্ছে করে। এই তুমুল বৃষ্টির রাতে শহীদ চাচা তার শাবল কোদাল নিয়ে এক গোরাস্ত মানুষের মতো দরজা খুলে বেরিয়ে যায়। পাশে কোথাও একটা বাজ পড়ল। চাচার সেদিকে ভ্রুক্ষেপ নেই। তিনি খালি পায়ে কাদা জল মারিয়ে এগিয়ে যান গোরস্থানের দিকে। ঘন্টা খানিক কেটে যায়। ঘরের সময় গভীর ঘুমে আচ্ছন্ন মানুষগুলো টের পেয়ে যায় না জ্বরে পুড়ে যাওয়া ষাটোর্ধ্ব মানুষ সম্মতের মতো নিজের দায়িত্ব পালন করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেছে মাঝরাতে। পাশের মসজিদ থেকে ফজর আজান ভেসে আসছে। শহীদ চাচার স্ত্রীর ঘুম ভেঙে যায়। পাশের বিছানা খালি। তিনি বিচলিত হন না। বুঝে নেন তার স্বামীর জ্বর ছড়িয়ে গেছে। ভাবেন অভ্যাস মতো নামাজে বেরিয়ে গেছেন। মুরগির ডাকাডাকি শুরু করেছেন। খোপের দরজা খুলে দিতে হবে। ঘরের দরজা খুলে বেরিয়ে আসতে চান, কিন্তু দরজার কপাটটা বাইরে থেকে আটকানো। সুচাচার মুখে স্বস্তির একটা হাসি। গোর খোদা শেষ। মসজিদ থেকে ভেসে আসছে তার পছন্দের কিছু শব্দ, আসসালাতু খায়রু মিন্না আনুম। মসজিদে যাওয়ার সময় হয়েছে। রাত ভর ভেজার কারণে আবার শরীরটা যেন কাঁপিয়ে জ্বর আসছে। বাড়ি ফেরা উচিত। মেঘলা আকাশ, সূর্য উঠতে একটু দেরি। চারপাশে আধার আধার ভাব, যেন ক্রমশ একটু জায়গায় দলা পাকাচ্ছে। আচ্ছা কি যেন দেখা যায় শহীদ চাচার সামনে। মানুষ। চাচা চোখ যেন খসল। স্পষ্ট দেখা যায়। তারপর দুটো হাত বুক চেপে ধরে। চোখগুলো কোঠর থেকে বের হয়ে পিং পং বলের মতো করে আটকে থাকে। দাঁতে দাঁত চেপে যায়। না, মানুষ নয়, বৃত্ত। তার সামনে দাঁড়িয়ে থাকা অস্তিত্বটা হচ্ছে একটা ফেরেস্তার। যে ফেরেস্তার সাথে জীবনে প্রথম এবং শেষবারের মতো প্রতিটা জীবের মুখোমুখি হতে হয়। শহীদ চাচা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে শুরু করলেন, কিন্তু তার জিহ্বা অবশ হয়ে আসছে। তারপর তার শরীর তিনি লুটিয়ে পড়েন তার খোঁড়া কবরে। তিনি না, ওনার প্রাণহীন শরীরটা। কবরে জমে থাকা পানিতে ঝপাট করে শব্দ হলো। সেই সাথে শহীদ চাচার জীবনের একমাত্র প্রতিশ্রুতি পূরণ হয়ে যায়। জীবনের শেষ দিন অবধি গোর খোদার প্রতিশ্রুতি শেষ হয়ে যায়। জীবনের সমস্ত দায়িত্ব, গোর খোদার দায়িত্ব নিকষ বায়বীয়। অস্তিত্বটা ক্রমশ আকাশের সাথে মিলিয়ে যেতে থাকে, উধাও হয়ে যেতে থাকে। অনিবার্য কারণে পৃথিবীতে নেমে আসা সেই আগন্তুক। গল্পের নাম আগন্তুক। এই গল্পের লেখক তিলোত্তমা সিদ্দিকী। অসম্ভব সুন্দর এই গল্পের জন্য অসংখ্য ধন্যবাদ তিলোত্তমা সিদ্দিকী আপু। অনেক অনেক বেশি ভালো লাগলো স্টোরিটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দারুণ রকম এনজয় করেছি। ভয়ঙ্কর ছিল সত্যি কথা। প্রতিটা মানুষকে তো চলে যেতে হবে কোনো না কোনো দিন, কোনো না কোনো এক রাতে। সেই রাতটা কোন সময় আসবে সেটা কিন্তু আমরা খেয়ে বুঝতে পারবো না, বা কখনো বলতে পারবো না। শুধু অপেক্ষার একটা প্রহর ছাড়া কিছুই যেন করার থাকে না। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা অনেক বেশি ভালো লাগবে। চলে যায় ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমি ময়মনসিংহের ছেলে হলো বাবার চাকরির সুবাদে 15 বছর সিলেটে ছিলাম। মা বলেন আমি যখন 3 মাসের শিশু তখন নাকি তারা সিলেটে আসেন। বাবা চাকরি করতেন সিলেটে MAG ওসমানী মেডিকেল কলেজ, আর আমরা থাকতাম সিলেট নগরীর বাগমারি নামক এক এলাকায়। গল্পটা 2020 সালের দিকের ঘটনা, আর তারিখটা
মোটামুটি 26শে অক্টোবর। সেদিন ছিল আমার বন্ধু তানজিমের জন্মদিন। সন্ধ্যার দিকে একটা ছোট্ট আয়োজন করা হয় তার বাসায়। সেদিন আমার সব বন্ধু বান্ধবরা মিলে অনেক মজা করে। আমার স্মৃতিতে দিনটি আজীবন গেঁথে থাকবে, কারণ সেই সুন্দর দিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমি কখনো সে ভুলতে পারবো না। রাত 10টা। আমি আর তানজিম জন্মদিনের অনুষ্ঠানের পর বাইক নিয়ে চিরচেনা শহরটাতে ঘুরতে বের হই। অনেকক্ষণ ঘোরাঘুরির পর চৌহাট্টা হলো একটা জায়গার নাম। আর ঠিক তখনই বাইকের যান্ত্রিক ত্রুটির জন্য আমরা অ্যাক্সিডেন্ট করি। যদিও দুজনের মধ্যে কারো কোনো রক্তক্ষরণ হয়নি, তবুও তানজিম মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। এইটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, কারণ রাত তখন প্রায় 12টা বাজে। আর এত রাতে এই রাস্তায় আমরা ছাড়া আর কেউ দেখছিলাম না। আমি কি করব বোঝাতে পারছিলাম না। ভাবছিলাম আমি কি তানজিমের বাবাকে ফোন করব কিনা। হঠাৎ আমাদের কাছে একজন লোক দৌড়ে আসে, এসে জিজ্ঞেস করলেন, কি দা হইছে? আমি বললাম, ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমার কি তা লাগে? আমার ফ্রেন্ড লাগে। তুমি কি তারে লগে লগে আসলাই নাই? হ্যাঁ, আমরা একসাথে ছিলাম। এই কথা বলতে লোকটা আমাকে সন্দেহভাজন চোখে দেখতে থাকে। তারপর বলেন, তানজিমকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আমরা দুজনেই তানজিমকে হাসপাতালে নিয়ে আসি। ওকে ভর্তি করার পর আমি আর আব্বুকে কল দিই। তিনি কিছুক্ষণের মধ্যে হাসপাতালে চলে আসেন। ডাক্তার তানজিমের কয়েকটা পরীক্ষা করেন আর বলেন রিপোর্টের জন্য অপেক্ষা করতে। কিছুক্ষণ পর রিপোর্ট এলো, আর তাতে লেখা যে তার মাথার কারুকটে রীতিমতো হালকা ফাটল ধরেছে, আর তাকে 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত 1:43। তানজিমের আব্বু আর আমি বাইরে বসে আছি। তিনি জিজ্ঞেস করলেন কিভাবে কি হলো। আমি ওনাকে বিস্তারিত সমস্ত ঘটনা বললাম। তারপর উনি আমার দিকে কেমন যেন করে তাকালেন। তারপরে জিজ্ঞেস করলেন, এত বড় ঘটনা ঘটেছে, তবে আমার কেন কিছু হলো না? আসলেই তো এতক্ষণ তো আমি খেয়ালে করিনি আমার শরীর পুরো অক্ষত অবস্থায় আছে। ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না। এর জন্য সে লোকটা এভাবে আমার দিকে তাকিয়েছিল। অনেকেই হয়তো বলবে আমার ভাগ্যটা ভালো ছিল, কিছুই হয়নি। কিন্তু আসলে আমি যদি সেদিন আহত হতাম, তাহলে হয়তোবা এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটতো না। রাত 1:57। আমি হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এত রাতে কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আগেই বাসায় ফোন দিয়ে বললাম যে আজকে তানজিমের বাসায় থাকবো। আব্বু ভয়ে আমি সত্যি কথাটা বলিনি। আমরা অ্যাক্সিডেন্ট করেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিছুই আমার ভালো লাগছিল না। তাই হাসপাতালের আশেপাশে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি একটা সময় এক নির্জন জায়গায় এসে পড়ি। খোলা জায়গায় এক পুরনো একতলা ছাদ বিশিষ্ট ভবন, আর ভবনের প্রবেশ পথ বড় একটা লেখা লাশ কাটা ঘর। লেখাটা পড়তে আমি যেন থমকে গেলাম। মনে মনে বললাম, এই কোথায় আসলাম আমি? চারদিকে কেউ নেই, থমথমে পরিবেশ। আমি যেন ভয় পেতে শুরু করি। হঠাৎ মনে হলো আমার দিকে কেউ যেন আসছে। আমি ভয় কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তারপরে চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম, পুরুষ মানুষের মতো দেখতে কেউ যেন আসছে। কাছে আসতে দেখলাম সে হাসপাতালের নাইট গার্ড। আমাকে দেখে একটা ধমক দিয়ে বললেন, এত রাতে এখানে কি? আমি বললাম, এমনিতে ঘুরতে এসেছিলাম আর কি। এরপর তিনি আমাকে বলেন যে আমি যেন এখানে আর কখনো না আসি। আমি ফিরে গেলাম। তানজিমের ওয়ার্ডের কাছে আসার পর তানজিমের বাবা আমাকে বললেন, বাবা আমি বুঝতে পারছি তোমাকে অনেক কষ্ট হচ্ছে, একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও। আসলে আজকে আমার উপরে অনেক ধকল গিয়েছে, শরীরটা ভালো লাগছে না। তাই বললাম, ঠিক আছে আঙ্কেল, আমি বাসায় চলে যাচ্ছি। এই বলে আঙ্কেলের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বাইক স্টার্ট দিয়ে বাসায় যাচ্ছিলাম। আমার যাওয়ার সময় রাস্তার পাশে একটা পুরনো শ্মশান ঘাট পড়ে, আর এত রাতে কেউ এদিক দিয়ে আসে না। রাত 3:34। আমি তখন শ্মশানের কাছাকাছি, আর হঠাৎ আমার বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আমি স্টার্ট নেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হয়ে ভাবছিলাম বাসার কাছাকাছি এসে যেহেতু পড়েছি, আর বাইকটা যেহেতু স্টার্ট নিচ্ছে না, তাই বাইকটা ঠেলে নিয়ে যায়। এরপর আমি বাইক ঠেলতে থাকি, আর কাজটাই ছিল অন্যতম ভুল কাজ। আমি যখন শ্মশানের গেটের সামনে এসে দাঁড়ালাম, তখন দেখি গেটের সাথে ল্যাম্প পোস্টের নিচে একটা মহিলা মাথা নিচু করে বসে আছে। আমি মহিলাটাকে দেখে চলে যাচ্ছিলাম। হঠাৎ করে তিনি আমাকে পেছন থেকে ডাক দিলেন। কণ্ঠটা এতটাই শান্ত এবং ভয়ঙ্কর ছিল, এখন আমার শরীর কাঁটাতে ওঠে। আমি পেছনে তাকে দেখি
কেউ নেই সেখানে, এমনকি যে মহিলাকে দেখেছিলাম সেও নেই। আমি ভাবতে লাগলাম মাত্র কয়েক কদম পেছনেই তো তাকে ফেলে এলাম, এত দ্রুত সে কোথায় গেল? এই কথা মনে করে আমি সামনের দিকে হাঁটছিলাম। হঠাৎ আমার সেই আগের দৃশ্যটা সামনে এলো। সেই গেট, সেই ল্যাম্পপোস্ট, সেই মহিলা, সে একই ভঙ্গিতে বসে থাকা। আমি আবারও থতমত খেয়ে যাই। কি হচ্ছে বুঝতে পারছিলাম না। প্রচন্ড ভয় কাজ করছিল ভেতরে ভেতরে। হালকা শীত সে সময়, তবুও প্রচুর পরিমাণে ঘামছি। হঠাৎ দেখি মহিলাটা তার মুখে আমার দিকে তাকালো। আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কি ভয়ঙ্কর সে চেহারা! অ্যাসিড পড়লে মুখের যে অবস্থা হয় ঠিক তেমন। মহিলাটি দাঁড়ালেন বিস্মিত চোখে। খেয়াল করলাম তার পায়ের পাতা দুটো কেমন যেন উল্টে আছে, মানে আঙ্গুলের পেছন দিকে একটা গোড়ালির সামনে দিয়ে, এবং ধীর পায়ে তিনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি দৌড়ানোর কথা ভুলে গিয়েছিলাম। আমার চোখ যেন আটকে গেল। ঘোলা ঘোলা চোখে দেখছিলাম, আমি অনুভব করতে পারছিলাম আমার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। তারপর আর কিছুই মনে নেই। একদিন পর আমার জ্ঞান ফিরে। আমি আমার বাসায় শুয়ে আছি, হাতে স্যালাইন করা। পাশে আপু বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে সে আম্মু আমাকে ডাক দেয় আর জানতে চায় কি হয়েছিল সেই রাতে। আমার যতদূর মনে হয়েছিল সব কথাই আমি তাদেরকে বললাম। আর জানতে পারি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় নাকি এলাকা পরিচিত এক লোক আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আব্বুকে ফোন দেয়। তারপর আব্বু এসে আমাকে বাসায় নিয়ে আসে। এর 1 মাস পরে আমরা নিজ শহর বামনসিংহে এসে পড়ি। সিলেটে থাকা সব স্মৃতি আমার মনে আজও গেঁথে থাকবে, বিশেষ করে সেই রাতের কথা। এই ঘটনার নাম সেই রাত। ঘটনার লেখক সাদিকুর রামি। চমৎকার একটা ঘটনা। আমি আপনাদের সবার কাছে গল্পটা অনেক বেশি ভালো লেগেছে। আমি আশা করছি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন। যতটুকু পারবেন নিজ নিজ দায়িত্বে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে ভৌতিক দুনিয়ার আয়োজন। চলে যাচ্ছে আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। আমার ঘর একদম সোজা দেখা যায় ছেলেটার ঘর। সারাদিন কি যেন করে, কানে একটা হেডফোন, সামনে ল্যাপটপ, সাথে ধোয়া ওঠা একটা কাপ। সেই কাপে কফি থাকতে পারে, আবার চাও থাকতে পারে। 6 থেকে 7 মাস হল ময়মনসিংহে এসেছি। ঘর থেকে বের হতে পছন্দ করি না আমি। কিছুটা ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে বলা হয়। সবার সাথে সহজে মিশতে পারে না, সবকিছুই আনজি লাগে। তবে এই ছেলেকে শুরু থেকে মনোযোগ সহকারে দেখি, বেশ ভালো লাগে ওনাকে দেখতে। আমার রুমমেট তমা একদিন বিষয়টা খেয়াল করে আমাকে বেশ খ্যাপায়। আমি শুধু ঠোঁট কামড়ে হেসে যাচ্ছিলাম। বিষয়টা বেশ অস্বস্তি করছিল। আমি কিন্তু ওই ঘরটার দিকে তাকানো বন্ধ করতাম না। আমার প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল ওই জানালার খোঁজ খবর নেয়া। তমা খুব ভালো মেয়ে। সেদিন আমার অস্বস্তিটা বুঝতে পেরে আমাকে আর খাটায়নি, কিন্তু খেয়াল করতাম মাঝে মাঝে সে ওকে দিত সেই ঘরটায়। আমি বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিইনি। তমা প্র্যাকটিসিং মুসলিমা, বেশ কঠোর ধার্মিক স্বভাবের। দুষ্টমিতে সে যেমন লিমিট রেখে দেয়, নিজেকেও সব দিক থেকে সেফ রাখার চেষ্টা করে। কোনো ছেলে এভাবে আকৃষ্ট হওয়ার কথা নয়, আমি বুঝে গেছিলাম সেদিন। একদিন রাতের বেলা প্রচন্ড রকমের গরম লাগছিল। আমি রুমে শুধু তমা আর আমি থাকতাম। গরমে দুজনে হাঁসফাঁস করছিলাম। আমার বেড সাইডের জানালা খুলে তাকালাম সেই ঘরটার দিকে। এখনো ছেলেটা কি যেন করছে ল্যাপটপে। পাশ থেকেই তমা বলে উঠলো, অনামিকা, কি দেখছো ভাবে? আমি চমকে উঠলাম। চশমা চোখে দিয়ে আমি কম দেখি জানি, কিন্তু তোমার চোখে একদম পরিষ্কার। আমি ছোট করে জবাব দিলাম, কিন্তু কেন? না মানে আমি তো প্রথম ভাবছিলাম তুমি কাউকে পছন্দ করছো, এই জন্য জানা দিয়ে তাকে হয়তো তাকে দেখছো, কিন্তু এখন তো ওখানে কেউ নেই। কপাল আপনা আপনি কুচকে উঠলো আমার। হঠাৎ করে বিষয়টা আমার কথা বলার ইচ্ছা হলো আমার। এই প্রসঙ্গটা পাল্টে চা বানিয়ে আনার বাহানা দিয়ে রান্না করে চলে যায়। সেদিনের পর তামার রোজ আমাকে 2 রাকাত রুকায়া করার কথা বলে দিত। সে আমাকে শিখাতো, জানাতো ইসলাম সম্পর্কে। আমারও বেশ ভালো লাগতো জানতে। একদিন তোমার মামা অসুস্থ হয়, জরুরি কাজে বাড়িতে যেতে হয়। তখন আমি একা ছিলাম। এমনিতেও আমি ভয়টার কম পাই। মাঝে মাঝে বেশ
কয়েকদিন আমি ছেলেটাকে দেখতে পাইনি। এই বিষয়টা আমি গুরুত্ব দিইনি, ভেবেছিলাম হয়তোবা কোথাও গেছে বেড়াতে, অথবা যাই হোক আবেগক্ষণ প্রশ্রয় দেওয়া একেবারেই ঠিক নয়। পুরো ঘরটা কেমন যেন নীরবতায় থমথমে হয়ে গেছে। ঘড়ির কাঁটাগুলো রাত 12টা ছুঁই ছুঁই। আর বায়োলজির প্র্যাকটিক্যাল করতে সময় কখন পেরিয়ে গেছে খেয়ালই করিনি। লোডশেডিং হওয়াতে হুঁশ এলো। গরম লাগার জন্য আবার জানাটা খুলে দেই। অভ্যাস মতো আজও সামনে ঘরটায় তাকালাম। দেখলাম আজ ছেলেটা একদম জানালার কাছে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, যেন সে জানতো আমি জানালা খুলবো আর তাই আমার অপেক্ষায় আছে। খেয়াল করলাম বেশ স্নিগ্ধ আর চেহারা এবং মুখে খোঁচা খোঁচা দাড়ি, অনেকটা লম্বা হবে। আজ এত মাস পর প্রথম ছেলেটার চেহারা দেখলাম। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, হঠাৎ ছেলেটা নেই হয়ে গেল। চোখ থেকে চশমাটা খুলে আবারও চোখে চশমাটা লাগালাম, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। এই প্রথম বিষয়টা খুব অবাক লাগলো। এই মাত্র তো ছিল, কেন কোথায়? মুখ দিয়ে চ আওয়াজটা করতেই স্পর্শ টের পেলাম। এখন আমি ব্যতীত আর কেউ নেই। আমি নতুন নতুন 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি, কিন্তু লুকাতে পারি না। হঠাৎ করে খুব ভয় লাগা শুরু হলো। পাশের রুমে রীতিমতো ফায়জা আপু ছিল। পেছন না ফিরে তাকে ডাকতেছিলাম, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না আমার। হঠাৎ করে ঘরে থাকা ঠান্ডা হাতের স্পর্শ আমার গলা জড়িয়ে গেল এবং কানে আসে ভরাট এক কণ্ঠস্বর, অনামিকা তুমি ভীষণ সুন্দর। তোমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটা কি সুন্দর নরম সতেজ। আচমকা এমন কথায় আমার গলার ঠোঁট যেন শুকিয়ে গেল। আমি এই শব্দটা উচ্চারণ করতে পারছিলাম না। গলা রাখা হাতটা ধরে পেছনে তাকাতে আরো এক দফা আটকে উঠে। এই তো সেই ছেলেটা যাকে মাত্র এই জানালার সামনে দেখলাম। খেয়াল করলাম সে আমার হাতের আঙ্গুল তার হাতের আঙ্গুলের সাইড করছে, কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে সেটা তার মুখের দিকে নিয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। অবশ হয়ে আসে শরীর। আমার সামনে চিবিয়ে চিবিয়ে সে আমার আঙ্গুলটা খাচ্ছে। যন্ত্রণায় আমি ছটফট করে চিৎকার করছি, অথচ কেউ আসছে না। হঠাৎ দেখলাম ছেলেটা ভয়ঙ্কর আকৃতিতে পরিবর্তন হলো। এরপরে নিজেকে হাসপাতালে পাই। জ্ঞান ফিরতে আমার আঙ্গুলের দিকে তাকায়। আমার কনিষ্ঠ আঙ্গুলটা নেই আমার হাতে। তমা এসে জড়িয়ে ধরে আমাকে। এক ভয়ঙ্কর চিনের কবলে পড়েছ, ভয় পেও না, তোমার রোগা করার ব্যবস্থা করেছি। তুমি যখন সবসময় জানালা দিয়ে তাকিয়ে থাকতে আমি খেয়াল করতাম। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই বাসাটায় আগে একটা দুষ্ট ছেলে মেয়ে থাকতো। ওরা রিচাল করতো, আরো অনেক ভয়ঙ্কর কাজ করতো। সেদিন আমি বিষয়টা জানলাম, তবে তোমাকে জানায়নি। জানলে তুমি ভয় পাবে এইভাবে জানায়নি। যেদিন ভাবলো জানাবো সেদিন বাসায় যেতে হলো এবং পাশের রুমে আপনাকে কল দিয়ে তোমার রুমের সবকিছু বললাম। আল্লাহ হেফাজত করেছেন তোমাকে, আলহামদুলিল্লাহ। আমি মুচকে হেসে জিজ্ঞেস করলাম, তুমি কখন এসেছো? সে বলল তখনই নাকি তার আব্বা আর বড় ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছিল। কৃতজ্ঞতায় মাথা নুয়ে এসেছিল, কিন্তু আমার ইন্ট্রোভার্ট স্বভাব তার প্রতি সবটুকু কৃতজ্ঞতা প্রকাশ করতে দেয়নি। এরপর বেশ অনেকবার ওই ছেলে রূপী জিনকে আমি দেখেছি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। সবসময় সেলফ রুকা করতাম এবং একসময় রাকির কাছে যে রুকা করি। এরপর থেকে আর কোনো দিন ওই বদ জিনকে দেখিনি আর, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কেটে গেছে 14টি বছর। এখনো মাঝে মাঝে আমার কনিষ্ঠ আঙ্গুলের দিকে তাকালে প্রথমবারের মতো ভয় কুকড়ে যায় আমি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পের নাম কনিষ্ঠ আঙ্গুল, লেখক মারিয়া ইসলাম। দিস ইজ ইট। আমরা কিন্তু গল্প শুনিয়ে দিলাম আরেকটা। আশা করছি আপনাদের কাছে গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে দেন ডেফিনেটলি আপনারা সবাই যারা শুনেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব ভালো লেগেছে। স্টোরিটা কিন্তু শেয়ার করে দিলাম। আমি এখন যেটা করবো, আমাদের সর্বশেষ এই স্টোরিতে চলে যাবো। আশা করছি সর্বশেষ স্টোরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যাই আমরা। সিদ্রার স্বপ্নের একটা ঘটনা আছে, সেই ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। স্কুলের মেধাবী ছাত্রী সিদ্রাতুল মুনতাহা সিদ্রা। ধার্মিক পরিবারের 4 বোনের মধ্যে সিদ্রাই সবচেয়ে বড় এবং সুন্দরী। বাবা সরকারি চাকরি করতেন, তখন মাত্র মাধ্যমিকের পড়াশোনা শেষ করেছে সিদ্রা। বিজ্ঞান বিভাগ থেকে ভালো রেজাল্ট করায় পরিবারকে জানায় সে পড়াশোনার জন্য শহরে যাবে। পরিবারও রাজি হয়। শহরে আসার পর সিদ্রা পরিচিত বন্ধু বান্ধবের সাথে একটা হোস্টেলে ওঠে। শহরের কেন্দ্রীয় কবরস্থানের পাশে এই হোস্টেলটা অবস্থিত।
অবস্থিত। ভালোভাবে ইন্টার প্রথম বর্ষ শেষ করলো, দ্বিতীয় বর্ষের প্রায় অর্ধেক সময় পার হয়ে গেছে। কোনো এক ছুটিতে বাড়ি ফেরার সময় মায়ের কাছে হোস্টেলের কথা বলতে বর্ণনা দিল এক অদ্ভুত ঘটনার। জানো মা, একদিন বাইরে হোস্টেলে ফেরার পথে কালো বোরকা পরা এক মহিলা পথে হঠাৎ করে আমার হাত ধরে টানতে শুরু করে। বলেছিল আমি নাকি তার অনেক চেনা, আমাকে তার লাগবে। তারপর তার সাথে যাওয়ার জন্য জোর করতে লাগলো, খুব জোর করতে লাগলো। এমন ভাবে টানছিল যেন আমার বহু দিনের চেনা, অথচ আমি ওনাকে কখনো দেখিনি। তাই মহিলার কথায় কথাকাটি করতে শুরু করলো। এক সময় আশেপাশে মানুষ জড়ো হতে শুরু করলো। তারপর হঠাৎ তিনি কোথা যেন উধাও হয়ে গেলেন। এরপর আমি পাগল মনে করে হোস্টেলে ফিরে আসলাম। সেবার সিদ্রাকে সাবধান করে দিলেন অপরিচিত মহিলাটির ব্যাপারে। 3 মাস কেটে গেল। 3 মাস পরের ঘটনা, সিদ্রা আবারও ছুটিতে বাড়ি বেরিয়ে আসলেন। মাকে আবারও হোস্টেলের কথা বলছে। মা, ওই মহিলাটা আবার আসছিল, একই বোরকা পরে, তবে এবার সাথে একা ছোট বাচ্চা ছিল। মহিলাটার সাথে দেখা হতেই বলতে লাগলো, তোমাকে আমার লাগবে, আমার জন্য না হোক অন্তত এই ছোট বাচ্চাটার জন্য হলেও আমার সাথে আসো, তোমাকে আমার চাই। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। যেখানে আমি ওই মহিলাকে চিনি না, সেখানে ওই ছোট্ট বাচ্চাটাকে কিভাবে চিনব? আবারও আগের মতো আবার মানুষ আসতে শুরু করলো। কোনো মানুষ আমাদের একদম কাছে আসতে আগেই ওই মহিলাটা গায়েব। এদিক সেদিক কোথাও নেই, না কোথাও নেই। প্রথমবার মা স্বাভাবিক ঘটনা মনে করলেও এবার মনে করলেন না। মা সিদ্রাকে বোঝালেন এটা জিন ঘটিত সমস্যা। মা এক বৃদ্ধ লোকের কাছে ঘটনাটি জানলে লোকটি তাকে একটা তাবিজ দিলেন। গ্রামের অনেক জিন ঘটিত রোগী সুস্থ করেছেন তিনি। ওদিকে সিদ্রা তাবিজ বাঁধবে না, কিন্তু মায়ের জোড়াজড়িতে রাজি হলো। মা জোর করে ওর হাতে তাবিজটা বেঁধে দিলেন। হোস্টেলে ফিরে আসলো সিদ্রা। তাবিজ গ্রহণের পর থেকে আর তেমন কোনো সমস্যা ফেস করেনি। মায়ের ধারণা সত্য, ওই জিন ছিল, ওটা জিন ছাড়া আর কেউ হতে পারে না। হাতে তাবিজ থাকায় সে অন্য কোনো রূপ নিয়ে সিদ্রার সামনে দেখা করতে পারেনি। সিদ্রা মেডিকেলের স্বপ্ন নিয়ে পড়াশোনায় ব্যস্ত হতে লাগলো। স্বপ্ন সত্যি করতে হলে এই এইচএসসিতে ভালো রেজাল্ট করতেই হবে। এবার ব্যস্ততায় সিদ্রা ওই সমস্যাটার কথা ভুলেই গেল। তবে নিজেকে স্বাভাবিক ভেবে আর বন্ধুদের মজার জন্য মাঝে মাঝে তাবিজটা করে রাখতো। তবে তখন যেন তার অনুভব হতো আশেপাশে কেউ যেন আছে। যদিও তার মতে তাবিজটা পড়লে সে আর কোনো অনুভব করতো না। সে যাই হোক, পরীক্ষার আনুমানিক 1 মাস আগের ঘটনা। প্রাইভেট টাইম বিকেল থাকায় সিদ্রার পড়ার চাপ অনেক বেশি ছিল। সেদিন প্রাইভেট পড়ে এসে ওর কয়েক বান্ধবীর সাথে সিদ্রা ছাদে উঠলো। মাগরিবের আজান ঠিক আগে আগে। ছাদে প্রচুর বাতাস বইছে। সারাদিনের ক্লান্ত শরীরটা যেন প্রকৃতির বিষাদ মুক্ত করতে চাইছে। ওরা ছাদে ওঠার পর খেয়াল করছিল সেখানে কিছু সিনিয়র আপুরা ছিলেন। যদিও ওর যাওয়ার কিছুক্ষণ পরে সিনিয়র আপুরা নামতে শুরু করেছেন। সিদ্রা একা একাই দাঁড়িয়ে আছে ছাদের এক প্রান্তে, বান্ধবীরা অন্য পাশে আছেন। সেদিন সিদ্রার হাতে ওই তাবিজটা ছিল না। সিনিয়ররা কেউ কেউ সিঁড়িতে আছেন, কেউ বা নিজের রুমের করিডোরে অবস্থান করছিলেন, আর বান্ধবীরা ছাদের অন্য পাশে বসে আছে। এমন সময় সবাই সিদ্রার চিৎকার শুনতে পেল। সিদ্রার বান্ধবীরা দেখলো সিদ্রা ছাদ থেকে পড়ে যাচ্ছে। সিদ্রার জানলা আর করিডোর থেকে বেশ কয়েকজন সিনিয়ররাও দেখলেন সিদ্রা নিচে পড়ে গেছিল। বিল্ডিং সংস্কারের কাজ জন্য এনে রাখা বালির উপরেই পড়েছে সিদ্রা। সবাই যখন দৌড়ে তার কাছে আসলো, সবাই দেখলো সিদ্রার হাত আর গলায় বিভিন্ন জায়গায় রক্ত বের হচ্ছে, যেন কেউ নখতে খামচি দিয়েছে, যেন কারোর সাথে ধস্তাধস্তি করে পরাজিত। হোস্টেল থেকে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হলে কিছু সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স এসে যায়। সিদ্রা ব্যথায় কাতরাচ্ছে, ওর বান্ধবীরা কাঁদছে। পরিবেশটা কেমন যেন শোকাচ্ছন্ন হয়ে উঠেছে। মেডিকেলে সিদ্রাকে ভর্তি করা হলে পরিবারের সেবা যত্ন এবং হাসপাতালে যথাযথ চিকিৎসা প্রাথমিকভাবে সিদ্রা সুস্থ হতে লাগলো। পরিবার আশায় আলো দেখছে, বড় সন্তান সুস্থ হয়ে ঘরে ফিরবে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? তবে একদিন হঠাৎ কোন কারণ ছাড়াই আমারও ভীষণ অসুস্থ হয়ে পড়লো সিদ্রা। দ্রুত ডাক্তার এসে তার যথাযথ ডাক্তারের চিকিৎসা করার পরে কোনো রোগ ধরতে পারলো না। মা সিদ্রাকে পুরো সময়টা আগলে রেখেছিলেন। সিদ্রার অবস্থা অবনতি হচ্ছে দিন দিন। একদিন ডাক্তার এসে জানালেন সিদ্রার ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, যা ডাক্তাররা কোনোভাবেই থামাতে পারছেন না। ধারণা করা হচ্ছে সিদ্রার ছাদ থেকে পড়ার সময় অভ্যন্তরীণ কোনো অঙ্গে মারাত্মকভাবে আঘাত পেয়ে রক্তক্ষরণ হচ্ছে।
আজ 3 দিন হয়ে গেল সিদ্রার ইন্টারনাল ব্লিডিং বন্ধ হচ্ছে না, ওর কথা বলার শক্তি নেই, ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে এসেছে। ডাক্তার পরিবারের সবাইকে ডাকলেন। সেদিন হাসপাতালে পরিবারের সবাই হাজির হলো সিদ্রার কাছে। ধীরে ধীরে সিদ্রার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সিদ্রার রুটা বেরিয়ে গেল। সবার সামনে পরিবারের বড় সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পানি জমালো। সিদ্রার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। পরবর্তী সময় জানা গেছে সিদ্রার ওই জিনটা সিদ্রাকে খুব পছন্দ করত। ওটা হোস্টেলের পাশে কবরস্থানে থাকার সুবাদে কোনো একদিন সিদ্রাকে দেখে ওকে পছন্দ করে ফেলে। তাবিজ থাকার কারণে সিদ্রার কাছে যেতে না পারায় ওকে ক্ষতি করার চেষ্টা করা শুরু করে। শেষমেশ ওকে মেরেই ফেলে। লেখাটা আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে ঘটে যাওয়া একদম 100% রিয়েল স্টোরির অবলম্বনে লেখা হয়েছে। বিশেষ কারণে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। ঘটনাটার নাম সিদ্রার জিন। লেখক ফাতেমা ইসলাম আলো। Oh my God, what a story! গায়ে হিম করে দেওয়ার মতো একটা স্টোরি ছিল, গায়ে কাটাতে উঠছিল বারবার। স্টোরিটা পড়ার সময় সত্যি অদ্ভুত ছিল। আসলে এভাবেই মানে আমি কি বলবো, আসলে মানে আসলে বলার ভাষা নেই। স্টোরিটা আসলে অনেক বেশি কষ্টদায়ক ছিল। আসলে এমনটা হয় যে মানুষ না বুঝে অনেক কিছু করে ফেলে এবং সেটার ভয়াবহ পরিণাম কিন্তু নেমে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যিনি ঘটনাটি পাঠিয়েছেন। অসংখ্য ভালো ঘটনার মধ্যে এটা একটা ভালো ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি, অ্যান্ড আই হোপ আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন স্টোরিটা। অ্যান্ড যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা কমেন্ট করুন, বিকজ আমি চাই যে আপনাদের প্রত্যেকটা ঘটনা সবসময় ভালো ভালো ঘটনা আপনারা শেয়ার করেন। সো এই ছিল ঘটনা। আজকের মতো বিদায় নিচ্ছি। এভাবেই প্রতিদিন 2টি খণ্ড নিয়ে আমি হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের জন্য দারুণ দারুণ স্টোরি তো থাকবেই। সো এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন স্টোরিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।